আজকের আলোচনার বিষয়বস্তু প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প আদরিণী। আদরিণী একটি অবলা পশু, একটি হাতির কাহিনী এই গল্পের মধ্য দিয়ে দেখানো হয়েছে। তার মধ্যে যে মানবিক ভাবনা কিভাবে মনুষ্যতর পর্যায়ে উত্তীর্ণ হয়ে সকলের মন জয় করে, তারই এক অন্যতম কাহিনী। আসা যাক গল্পটির প্রসঙ্গে। প্রথমে লেখক সম্পর্কিত কিছু তথ্য। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, যিনি রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের মধ্যবর্তী সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন এক অন্য মাত্রায়। তার জন্ম 1873 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের পূর্বে বর্ধমান জেলার ধাত্রী গ্রামে তার মাতুলালয়ে জন্ম হয়। তার পিতা ছিলেন জয়গোপাল মুখোপাধ্যায় এবং মাতা কাদম্বরী দেবী। সাহিত্য জীবন: ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে প্রভাত কুমারের সাহিত্য জীবনের চলা শুরু। তার ছদ্মনাম ছিল শ্রীমতী রাধারানী দেবী, শ্রী জানোয়ার চন্দ্র শর্মা। বিশেষ আখ্যা হিসাবে তিনি আখ্যায়িত হতেন বাংলার মপাসা নামে। তার প্রথম উপন্যাস রমা সুন্দরী 1908 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে 14টি উপন্যাস ও 108টি গল্প আর আছে বাংলা সাহিত্যে। ছোট গল্পগুলো যে গ্রন্থের মধ্যে সন্নিবেশিত হয়েছে সেগুলি হলো নবকথা 1899, ষোড়শী 1906 খ্রিস্টাব্দ, দেশী ও বিলাতি 1909 খ্রিস্টাব্দ, গল্পাঞ্জলি 1913 খ্রিস্টাব্দ, গল্পবিথি 1916 খ্রিস্টাব্দ। আর উপন্যাসের মধ্যে অন্যতম রমা সুন্দরী 1908, নবীন সন্ন্যাসী 1912, রত্নদ্বীপ 1915, জীবনের মূল্য 1917, সিঁদুর কৌটা 1919, মনের মানুষ 1922 ইত্যাদি। জীবনাবসান: কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় 1932 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল মাত্র 59 বছর বয়সে প্রয়াত হন। উৎস পরিচিতি: আমাদের আজকের আলোচ্য আদরিণী গল্পটি তার গল্পাঞ্জলি, যে গ্রন্থটি 1913 সালে প্রকাশিত হয়, সেই গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গঠনগত পরিচিতি: আদরিণী গল্পটি মোট 7টি পরিচ্ছেদে বিভক্ত। গল্পটি একটু দীর্ঘ, তবুও গল্পের আলোচনার সুবিধার্থে আমি 4টি পর্যায়ে গল্পটিকে ভাগ করে নিয়েছি। প্রথমে গল্পের কেন্দ্রীয় চরিত্র জয়রামের পূর্বের জীবন, যিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্রও বলা যেতে পারে। দ্বিতীয় পর্বে আদরিণীর আগমন এবং তার উত্থান বা ভালো সময় হিসাবে জয়রামের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। 3 নম্বর, কিভাবে ক্রমশ তার সম্পত্তি হ্রাস পাচ্ছে আদরিণী আসার পরের পরিস্থিতিতে। এবং চতুর্থত, কিভাবে জীবন থেকে বিদায় নিচ্ছে আদরিণী এবং তার অভাব অনটন চরম পর্যায়ে পৌঁছায়, সেই চিত্র এই গল্পের মধ্যে উল্লেখিত হয়েছে। এবার গল্পের বিষয়বস্তু সংক্ষেপে
আলোচনা করব। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এবং খ্যাতনামা মোক্তার জয়রাম মুখোপাধ্যায় এরা সবাই পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন। ঘোড়ার গাড়ি উপায় নেই, আর গরুর গাড়িতে করে যেতে কমপক্ষে 2 দিন এবং আসতে 2 দিন লাগবে। ডাক্তার ও জুনিয়র উকিলবাবু দুজনের অনুরোধে জয়রাম মোক্তার বিয়ের বাড়িতে যাওয়ার জন্য চৌধুরীবাবুদের কাছে একটি হাতি চেয়ে পত্র পাঠান। চৌধুরীবাবুর জানান দিয়ে বিয়ে বাড়িতে আসার জন্য হাতি পাঠানো যাবে না, অর্থাৎ চৌধুরীবাবু জানিয়ে দেন পত্রপ্রেরক মারফত যে বিয়ে বাড়িতে আসার জন্য হাতি পাঠানো যাবে না। এতে জয়রাম বাবুর আত্মসম্মানে আঘাত লাগে। জেদ করে বসলেন হাতি ছাড়া তিনি কোনোভাবেই বিয়ে বাড়িতে যাবেন না। তাই সে রাত্রে খবর নিয়ে পরের দিন সকালে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকার বিনিময়ে একটি মাদি হাতি কিনে নিলেন। হাতির নাম রাখা হলো আদরিণী। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে পরদিন বিকেলে মহারাজের কাছে হাতির পিঠে চড়ে দেখা করতে যান। মহারাজ কার হাতি জানতে চাইলে জয়রামবাবু তাকে হুজুর বাহাদুরের হাতি বলে কিছুটা অপমানিত করার চেষ্টা করেন। এ ঘটনার পর দীর্ঘ 5 বছর অতিবাহিত হয়। মোক্তার জয়রামবাবুর অবস্থার অনেক পরিবর্তন সাধিত হয়েছে। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 পেরিয়েছে। তার আদি নিবাস যশোর জেলায়। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তার জেলা কোর্ট ভরে গেছে। পুরনো আইন ব্যবসায়ীদের কেউ আদর করে না। ধীরে ধীরে মুখোপাধ্যায়ের আয় কমতে আরম্ভ করল। অপরদিকে তার সংসারের ব্যয় বেড়েই চলেছে। এদিকে তার 3 পুত্রের বড় 2টি অকর্মণ্য। সন্তান জন্ম দেওয়া ছাড়া যেন তাদের আর কোনো কাজ নেই। ছোটটি পড়াশোনার সঙ্গে যুক্ত। তার উপর ভরসা করা গেলেও সেই মুহূর্তে তার কাছ থেকে কিছু প্রাপ্তি নেই। এদিকে নাতি নাতনিদের বয়স বাড়ছে, তাদের বিয়ের ব্যবস্থা তাও দাদুকে করতে হচ্ছে। পুরনো আইন ব্যবসায়ীদের কেউ কদর না করলেও ধীরে ধীরে মুখোপাধ্যায়ের আয় কমতে আরম্ভ করলে অপরদিকে তার সংসারের ব্যয় বেড়েই চলেছে। মুক্তার মহাশয় অর্থাৎ জয়রাম মুক্তার, তার 3 ছেলে। প্রথম 2টি কোনো কাজ না করে কেবল আনন্দ ফুর্তি করেই দিন কাটায়। আইন ব্যবসা ছেড়ে দেওয়ার পর জয়রামবাবুর সংসার কোনো রকমে চলছিল। সুদের টাকায় টাকায় সংসার চলছিল না। ফলস্বরূপ মূলধনে হাত পড়ল। এমতাবস্থায় তিনি হাতিটি ভাড়া দেওয়ার কথা ভেবে বিজ্ঞাপন দেন। শহরের ল্যাম্পপোস্ট বাদ যায় না, কিন্তু এতে তিনি সফলতা পাননি। অবশেষে সবার পরামর্শে হাতিটি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কারণ বড় নাতিনি কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয়, কিন্তু বিয়ে দেওয়ার পর বা বিয়ের দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য ছিল না। এ ব্যাপারে মেয়ের বাপের কোনো ভরসা বা ভাবনা চিন্তা কিছুই নেই। বিক্রির উদ্দেশ্যে আদরিণীকে চৈত্র সংক্রান্তির বামহাট মেলায় পাঠানো হয়, কিন্তু সেখানে উপযুক্ত দাম দেওয়ার গ্রাহকের অভাবে আদরিণী বিক্রি না হয়ে বাড়িতে ফিরে আসে। কল্যাণীর বিয়ের কথা মাথায় রেখে জয়রাম মুক্তার পুনরায় বন্ধুদের পরামর্শ নিয়ে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী অন্য আর একটি মেলায় আদরিণীকে পাঠানোর সিদ্ধান্ত নেন। পরদিন বিকেলে খবর এলে আদরিণী মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে। এই সংবাদ শুনে বৃদ্ধ জয়রাম গাড়ি করে ছোটে। রাত্রি 10টার সময় ছাড়ল। পরদিন সকালে গন্তব্যের স্থানে পৌঁছে বৃদ্ধ দেখলেন সব শেষ হয়ে গেছে। আদরিণীর বিশাল দেহখানি আমবাগানের ভেতর পড়ে আছে। তা নিশ্চল নিস্পন্দ। বৃদ্ধ ছুটে গিয়ে আদরিণীর মৃতদেহের কাছে লুটিয়ে পড়েন।
তার বুকের নিকট মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এই ঘটনার পর মাত্র 2 মাস মুখোপাধ্যায় গল্পের পরিসমাপ্তিতে এসে দেখা যায় আদরণী এবং জয়রাম মুখোপাধ্যায় তারা যেন একাত্ম হয়ে গেছেন, মা আর সন্তান। আদরণীর মৃত্যু জয়রামবাবুকে এতটাই আঘাত এনেছিল যে তিনি তার পোষ্যের মৃত্যু সামলে উঠতে পারেননি, জীবিত ছিলেন মাত্র 2 মাস। এরপর চরিত্রগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করা যাক। প্রধান চরিত্র জয়রাম মোক্তার, যার পুরো নাম জয়রাম মুখুজ্জে। পেশা মোক্তারি, অর্থাৎ আইন ব্যবসায়ী, সহযোগী আইন ব্যবসায়ী হিসাবে তিনি কাজ করতেন স্টেটের মুক্তারিতে। বয়স তার হয়েছিল 50। তার আদি বাসস্থান ছিল যশোর জেলা, বর্তমান নিবাস ছিল চৌধুরী পাড়া। সন্তান ছিল 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, তারা বংশবৃদ্ধি ছাড়া অন্য কাজের যোগ্য নয়। কনিষ্ঠ সন্তান কলকাতায় পড়াশুনো করে। জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী, যার বয়স 12 বছর, 10ই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয়েছে, পাত্র রাজশাহী কলেজে পড়াশোনা করে। প্রকৃতি যৌবনকালে বদরাগী মানুষ ছিলেন এই জয়রাম মোক্তার। পৌর বয়সে মেজাজ রুক্ষ এবং হৃদয় কোমল ও স্নেহপ্রবণ। চেহারা, মুখের ছাদ লম্বা, রং আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত। মোটা গোঁফ, মাথার সামনে টাক, কাঁচা পাকা চুল, ছোট বড় বড় ভাসা ভাসা চোখ। কর্মস্থল পীরগঞ্জের এস্টেটের 20 বছরের বাঁধা মোক্তার। মোক্তারি ব্যবসার সূচনা যশোর থেকে পদ্মা নদী নৌকায়, তারপর গরুর গাড়ি ও পদব্রজে মফস্বলে এসে 13 শিকার বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। সম্বল মোক্তারি ব্যবসার শুরুতে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি ঘটি। পূজার্চনা রবিবার ঘটা করে পূজা ও আহ্নিক করেন। অন্যদিন তেমন বিশেষ সময় পান না। 9টার সময় পুজো শেষ করে বৈঠকখানায় বসেন। অবসর 60 বছর বয়সে কাজ থেকে অবসর নেন। জীবনাবসান আদরণীর মৃত্যুর 2 মাস পরে মারা যান জয়রাম মুক্তার মহাশয়। অন্যান্য চরিত্র নগেনবাবু বা নগেন্দ্রবাবু পেশায় ছিলেন ডাক্তার। কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন উকিল। উমাচরণ লাহিড়ী বাসস্থান ছিল বীরপুর। তার কাছ থেকে জয়রামবাবু 2000 টাকার বিনিময়ে আদরিণীকে কিনে নেন। কল্যাণী জয়রামবাবুর জ্যেষ্ঠ পৌত্রী, বয়স 10-12 বছর। তার 10ই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয়েছে। পাত্র রাজশাহী কলেজে পড়াশোনা করে। উল্লিখিত মেলা আদরণী এই গল্পে আদরণীকে বিক্রি করতে পাঠায় অভাবের তাড়নায় প্রথমে বামুন হাটের মেলাতে। সেখানে আক্ষেপ করে জয়রামবাবু বলে, যা মা যা, বামুনহাটের মেলা ঘুরে আয়। চৈত্র সংক্রান্তিতে এই মেলা হয়। 15 দিন আগে থেকে এই মেলা শুরু হয়। রসুলগঞ্জের মেলা, এই মেলায় যাবার পথে আদরণী মারা যায়। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বেনারস থেকে বাই আনা হবে, কলকাতা থেকে খ্যামটা আসবে। যে কথা শুনে নগেনবাবু কুঞ্জবিহারীবাবু যখন
জয়রাম বাবুকে বলেন, তখন তিনি আক্ষেপের সুরে বলেন, আমার কি আর সেই বয়স আছে খ্যামটা দেখবার বা এই বাইয়ের নাচ দেখবার। যাই হোক, এরপর বিয়েবাড়ি গেলে জয়রামবাবুর 2 দিন অর্থাৎ সোম ও মঙ্গলবার কাছারি বন্ধ রাখতে হবে। পীরগঞ্জে যেতে গরুর গাড়িতে সময় লাগবে 4 দিন, 2 দিন যেতে আর 2 দিন আসতে। হাতি প্রার্থনা করে জয়রাম মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখলেন। চিঠির সূচনায় জয়রাম সম্বোধন করলেন প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রী মন্মথ মহারাজ শ্রী নরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু। 2-3 দিনের জন্য সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করেন। সকালে হাতির জন্য চিঠি রাজবাড়িতে পাঠালে সন্ধ্যাবেলায় হাতি আসার কথা। চিঠি নিয়ে যান এক ভৃত্য। ডেপুটির সাথে বচসা। এজলাসে ডেপুটির সাথে বচসা বাঁধে। আদালত অবমাননা হয় সেই সময় যখন জয়রামবাবু এজলাসের বিচারককে যখন বলেন তার স্ত্রী তার থেকে অধিক জ্ঞান ধারণ করেন, এ কথায় তার বিরুদ্ধে 5 টাকা জরিমানা করা হয় আদালত অবমাননা করার জন্য। জরিমানার কারণ বিস্তৃত বলতে হয়, জয়রাম ডেপুটিকে অবমাননা করে বলেছিলেন, আমার স্ত্রী যেটুকু আইন জানা আছে হুজুরের তাও নেই দেখছি। এ কথা বলার কারণেই তার এই 5 টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু ডেপুটির সাথে বচসা করে বাড়ি ফিরে জয়রাম মঙ্গলা গাইয়ের এড়ে বাছুরের নামকরণ করেছিলেন ডেপুটি সাহেবের নামে। আর সবচেয়ে মজার ঘটনা, তিনি এতটাই অপমানিত হয়েছিলেন যে ওই 5 টাকা জরিমানা ঠেকাতে হাইকোর্ট পর্যন্ত লড়ে 1700 টাকা তাকে খরচ করতে হয়েছিল। অর্থাৎ তিনি 1700 টাকা দিতে রাজি আছেন, কিন্তু 5 টাকা জরিমানা তিনি দিয়ে অপমান হজম করতে চান না। এরপরে আদরিণী প্রসঙ্গ। বীরপুরের উমাচরণ লাহিড়ির মাদি হাতির নাম ছিল আদরিণী। এখানেও বলতে হয় যে জয়রাম মুখোপাধ্যায় বা মুখুজ্জে তিনি বিয়েবাড়িতে যাবেন, সেখানে হাতি চেয়ে পাঠালে হাতি না পাওয়ার কারণে কিছুটা মনক্ষুণ্ণ হন, অপমানিত হন। পাল্টা অপমান ফেরত দেওয়ার জন্য তিনি যেন তেন প্রকারেণ এই হাতির খোঁজ লাগিয়ে প্রথমে ব্যর্থতা ও পরে সাফল্য লাভ করেন এই আদরিণীকে পেয়ে। তাই তিনি পরের দিন যখন সঙ্গী সাথী নিয়ে হাতি করে সেখানে পৌঁছালেন, তিনি তার মনিবকে অপমান করতে ছাড়েননি। যখন জানতে চেয়েছিলেন যে এই হাতি কার, তিনি বলেছিলেন আপনার। তারপরে বললেন এই হাতি আমার। তো তাতে জয়রামবাবু বললেন, হ্যাঁ আমি যখন আপনার তখন আমার হাতি আর অন্য কারো হয় কি করে, সেও তাহলে আপনারই। এই যে রসিকতা, এর মধ্যে শ্লেষ বা বিদ্রূপ লুকিয়ে থাকলেও তা হজম করতে হয়েছিল সদ্য বিবাহ দিয়ে ওঠা রাজাকে। জয়রামবাবু 2000 টাকায় বাচ্চা মাদি হাতি কিনেছিলেন। আদরিণী বেলা 7টার সময় জয়রামবাবুর বাড়িতে পদার্পণ করে। আদরিণীকে বরণ করেন জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্র বধূ। আদরিণীর জন্য জয়রাম মোক্তার মাসিক 30 থেকে 40 টাকা খরচ করতেন। ভাড়ার বিজ্ঞাপনে আদরিণীর ভাড়া ঠিক হয় 3 টাকা, 1 টাকা হাতির ও মাহুতের খোরাকি। বিজ্ঞাপনের ফলে মাসিক 15-20 টাকা আয় হতো। বামুনহাটের মেলা থেকে আদরিণী 1 বৈশাখ
ঘরে ফেরে। অসুস্থ আদরণীকে দেখতে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি ভাড়া করা হয়েছিল। এবারে আসি এক নজরে এই গল্পের মূল ঘটনা প্রবাহ। আদরণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। মূল উৎস গল্পাঞ্জলি। গল্পটি 7টি পরিচ্ছেদে বিভক্ত। জয়রাম মুখুজ্জের আদিবাড়ি যশোর, বর্তমান বাড়ি চৌধুরী পাড়ায়। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য হাতি প্রার্থনা করে মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখলেন। জয়রামবাবু বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকার বিনিময়ে আদরণীকে কেনেন। এজলাসে ডেপুটির সাথে বচসা বাধায় জয়রামবাবুর 5 টাকা জরিমানা হয়। 5 টাকা জরিমানা ঠেকাতে হাইকোর্ট পর্যন্ত লড়ে 1700 টাকা খরচ করে। বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তিতে হয়। জয়রামবাবু আদরণী মারা যাওয়ার পর 2 মাস বেঁচেছিলেন। বাংলা কথা সাহিত্যের অন্যতম গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই গল্প কাহিনী, যা একটি বাস্তবতাকে বিশ্লেষণ করে এবং এর চরিত্রগুলি অন্তর্মুখী ও কাহিনী স্তরে স্তরে সাজানোর মধ্য দিয়ে একটি সফল কথা সাহিত্যের অন্যতম ছোট গল্প হিসাবে আদরণী অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে পাঠকের কাছে। গল্পটি এখানেই শেষ করতে হচ্ছে। যে আলোচনার মধ্য দিয়ে আমি সমস্ত পাঠকের কাছে তুলে ধরলাম, তাতে আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে, ভালোও লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটি একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো। তাছাড়া সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও আলোচনা পাওয়ার জন্য। আর অন্ততপক্ষে একটা লাইক আশা করছি তোমাদের কাছ থেকে। ধন্যবাদ।